প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব, সংসদে বললেন প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সরকার চাইলে প্রত্যাশার বেশি রাজস্ব আহরণ সম্ভব। না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। উজানের ঢলে তিস্তার পানি বাড়ছেই, লালমনিরহাটের নির্মাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা, উদ্বেগে নদী তীরবর্তী মানুষ। বর্ণাঢ্য র্যালি আর প্রতীকী প্ল্যাকার্ড হাতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজ, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং হামলা বন্ধে রাজি ইরান যুক্তরাষ্ট্র, কাল দোহায় বৈঠক, হরমুজের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ইরান, জানালেন আরাকচি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা জানান তিনি। বলেন, কৃষি বাঁচাতে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা হবে। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 18তম দিনে বাজেট আলোচনায় অংশ নেন সরকারদলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল সংসদ সদস্যবৃন্দ, সার্বিক দিক বিবেচনা করে বড় বাজেট দিয়েছে সরকার বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার ব্যক্তি স্বার্থে অর্থনীতিকে ধ্বংস করেছিল, সেখান থেকে দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে চায় সরকার। এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, সংসদে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার কৃষি বান্ধব, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আগামী অর্থ বছরে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। আসন্ন অর্থ বছরে 43 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও 43 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার বলেও জানান তিনি। মানুষ দেশের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বাজেটের চেয়েও বেশি রাজস্ব আহরণ সম্ভব। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। বলেন, পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই।
জুলাই হত্যাকাণ্ডে জড়িত অপরাধী যত শক্তিশালী হোক বিচারের আওতায় আনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। বলেন, গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। দেশের স্বাস্থ্য খাতকে আধুনিকায়ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোড়াতালি দিয়ে চলছে স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে সুনির্দিষ্ট কোনো ভিশন নেই। আমাদের সমাজে বার্ডের বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না। যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিয়নের চেয়ারম্যান অজ্ঞি ফাবেলা। সকালে 9:30টায় জাতীয় সংসদ ভবনে সরকার প্রধানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ভিয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ বেশি না থাকলেও আগামীতে বড় পরিকল্পনা রয়েছে সরকারের, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি কথা বলেন। রিজভী বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে এবং এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে বাজেট আরও বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি হয়েছে 17.7%, সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। তো সেই কারণে আমার মনে হয় যে এখানে টার্গেটটা নির্ধারণ করা হচ্ছে, সেটা পূরণ করা উচিত। এদিকে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট ম্যাচের 4 বারের বিশ্বকাপ জয়ী জার্মানির বিপক্ষে মাঠে নামছে লড়াকু প্যারাগুয়ে। জার্মানির সামনে নিজেদের ঐতিহ্য ধরে রাখার চ্যালেঞ্জ, আর লা আল বিরোজাদের সামনে ইতিহাস করার হাতছানি। শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয় হবে নাকি জন্ম নেবে আরেকটি বিশ্বকাপ? অঘটন সেই উত্তর মিলবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2:30। বিশ্বকাপে এখন আর ভুলের কোনো সুযোগ নেই। এক ম্যাচ এক ফল, জিতলেই শেষ, 16 হারলেই বিদায়। এমন বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও দক্ষিণ আমেরিকার কঠিন প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ পর্বে জার্মানি ছিল অনেকটা দাপটে। কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করলেও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে কিছুটা প্রশ্নের মুখে পড়ে নাগলসম্যানের দল। তবে সেই হারকে দুর্ঘটনা বলে মনে করছেন জার্মান শিবির, কারণ এই দলের মাঝমাঠে আছে ফ্লোরিয়ান ভির্টজের সৃজনশীলতা, জামাল মুসিয়ালার গতি আর সামনে কাই হাভার্টসের গোল করার সামর্থ্য। তবে জার্মানির সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ, দ্রুত পাসিং ফুটবল ও ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতা। পরিসংখ্যানও কথা বলছে জার্মানির পক্ষে। দু দলের আগের 2 দেখায় একবার জিতেছে জার্মানি, অন্য ম্যাচটি হয়েছিল ড্র। অন্যদিকে প্যারাগুয়ে হয়তো তারকাখচিত নয়, কিন্তু দল হিসেবে ভীষণ সংগঠিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় হার দিয়ে শুরু করলেও এরপর তুরস্ককে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে নকআউটে জায়গা করে নিয়েছে তারা। কোচ গুস্তাভো আলফারোর বড় অনুপ্রেরণার জায়গা বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর অভিজ্ঞতা। তাই তো বিশ্বকাপের বাঁচামরার লড়াইয়ে জার্মানিকে প্রথমবারের মতন হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে লা আল বিরোজারা। আবরার আল দাইয়ান, নিউজ 24। রং, রেখা আর কল্পনার এক অনন্য জগৎ গড়ে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার। পুতুলের মুখে হাসি ফুটিয়ে শিশুদের স্বপ্ন দেখিয়ে আর শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের প্রেরণা। সেই আলোকিত মানুষ 21শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আজ আর নেই। তার মৃত্যুতে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। একটি তুলি থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে অসংখ্য রঙের গল্প। যার হাত জড়পুতুলে প্রাণের স্পন্দন জাগিয়েছিল, সেই আজ চিরনিদ্রায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তার বিদায়ে শোকের ছায়া পুরো শিল্প সংস্কৃতি অঙ্গনে। বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন, 1 বছর ধরে সাফার করছিল আর তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়।
ধানমন্ডির সেই পরিচিত বাড়িটি আজ যেন স্মৃতির ভারে নীরব। স্বজনদের চোখে শুধু অশ্রু, কণ্ঠে একজন অসাধারণ মানুষকে হারানোর বেদনা। সবাই স্মরণ করছেন এমন একজন মানুষকে যিনি বিশ্বাস করতেন শিল্পই পারে মানুষকে আরো সুন্দর করে তুলতে। আজকে হয়তো দাফনটা হবে না, কালকে আগামীকাল, কারণ ওনার অসংখ্য গুণাগ্রহী আছেন সারা বাংলাদেশে। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী মানুষ। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের মানে পদচারণা ছিল। দেশকে ভালোবাসছেন এবং দেশের সঠিক নেতৃত্ব তারা দিয়েছেন এই প্রজন্মের জন্য। গোলাম মোস্তফা সাহেব মানে আমাদের শৈশবের, তার যে কবিতা সবসময় আমাদের মানে কি বলবো, তার সেটা পড়েই বড় হয়েছে। হয়তো আর কোনো ক্যানভাসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়, তারপরও মুস্তাফা মনোয়ার হারিয়ে যাবেন না। তিনি বেঁচে থাকবেন প্রতিটি শিশুর কল্পনায়, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়, প্রতিটি রঙের গল্পে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃদ্ধির আশের ওপর আছে লালমনিরহাটে তিস্তার পানিও। পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চলগুলো। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। সোমবার সকাল 9টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার 6 ও ধরা নদীর পানি 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদ নদীর দুকুল ছাপিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। কিছু কিছু বাইরে পানি উঠছে, কিছু কিছু বাইরে পানিও উঠতে সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে গতকাল দেখলাম এলে মনে করেন সব এলে শুকান ছিল দিনের মধ্যেই, এই রাইতত মনে করে দেখি পানি একদম এই পাট দেখ না তলে গেছে। এদিকে বৃদ্ধি হ্রাসের উপর আছে লালমনিরহাটের তিস্তার পানি। শনিবার রাত 8টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে ওই পয়েন্টেই পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় নদী পাড়ের নিম্নাঞ্চল, রাস্তাঘাট সহ পানি ঢুকে পড়েছে বাড়িঘরেও। এদিকে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এখন তো মনে করেন যে খালি শনি তিস্তা প্রকল্পের কাজ হবে হচ্ছে না, তো হইলে তো আমরা একটু নিরাপদে থাকতাম। জেলা প্রশাসন জানায় ধরালো তিস্তা তীরবর্তী পানিবন্দী মানুষের জন্য 220 মেট্রিক টন চাল ও 5,66,000 টাকা বরাদ্দ হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে আমরা গতকালই 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট এবং 5,46,500 টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরবর্তীতে পানি বৃদ্ধি পেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ণাঢ্য র্যালি, ব্যানার আর গাছের প্রতীকী প্ল্যাকার্ড হাতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি পালন করেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ যেন গাছ হাতে সবুজায়নের শপথ শিক্ষার্থীদের। এতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, একটি গাছ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ণাঢ্য র্যালি, ব্যানার আর গাছের প্রতীকী প্লেকার্ড হাতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানে সবুজায়নের শপথ তাদের। র্যালিতে অংশ নেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকগণ। সবার উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমার ভালোই লাগছে, কারণ আমরা এখান থেকে শিখতে পারি গাছ লাগানো, প্রকৃতি সুন্দর করা। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সবারই গাছ লাগানো উচিত, গাছের যত্ন নেওয়া উচিত। অ্যান্ড লাস্টলি, গাছ যে আমাদের পরিবেশের জন্য এত উপকারী, এই সম্পর্কে আমাদের আরও নলেজ। বসুন্ধরা প্রিন্সিপাল স্যার গাছই করলো, লাগালো, এগুলো ভালোই লাগলো দেখতে আমাদের।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে সোমবার এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় অধ্যক্ষ বলেন, একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সরকার, তারই অংশ হিসেবে আমরা যোগদান করেছি। যদি সত্যিকার বলতে হয় তাহলে আমরা এটা শুরু করেছি আরো আগে থেকেই। উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা, পরিবেশ মধ্যে ভারসাম্য নিয়ে আসা, একইভাবে বাচ্চাদেরকে যারা এই সমস্ত গাছের সঙ্গে পরিচিত না তাদের পরিচিত করা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে সবুজায়নের সমাজ গড়ার শপথ তাদের। ফলদ, ঔষধি ও ছায়া বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। আরফিল ইসলাম, নিউজ 24, ঢাকা। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা কমাতে আপাতত একে অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার কাতারের দোহায় পুনরায় আলোচনায় বসবেন এই দুই দেশের কর্মকর্তারা। নিজেদের জলসীমার নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের কাছেই রাখতে চায় তেহরান। দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সুড়ঙ্গ এবং বিভিন্ন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। চলমান সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখতে অবশেষে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কাতারের দোহায় বৈঠকে বসছে তারা। আলোচনা অব্যাহত থাকা অবস্থায় বাণিজ্যিক জাহাজগুলো প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পরিচালনা এবং এর যানগুলোর পুনরায় চালুর একক দায়িত্ব কেবলই তাদের। এই অঞ্চলে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বা খবরদারি কোনোভাবেই মেনে নেবে না ইরান। অন্যদিকে ইসরায়েল এবং লেবানন সীমান্তে এখনও বিরাজ করছে চরম উত্তেজনা। সীমান্ত লাগোয়া উত্তর ইসরায়েলে বিপুল সংখ্যক সামরিক যান ও সেনা উপস্থিতি দেখা গেছে। এর মাঝেই দক্ষিণ লেবাননের মাসদাল জোন গ্রামে হিজবুল্লাহর ব্যবহৃত একটি 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনা পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিবির আমিন, নিউজ 24। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। তাপপ্রবাহজনিত কারণে গেল কয়েকদিনে মহাদেশটিতে প্রাণ গেছে অন্তত 1300 মানুষের। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এর মধ্যেই জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র সহ বেশ কিছু দেশে আগের সব রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। আর এই পরিস্থিতির জন্য এল নিনোর প্রভাবকেই দুষছেন বিশ্লেষকরা। রেকর্ড ভাঙা গরমে পড়ছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রবিবারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দাবদাহ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন ছাতা, তবে অসহনীয় উষ্ণতায় বিপর্যস্ত জনজীবন। আমার ফ্ল্যাটে কোনো এয়ার কন্ডিশনিং নেই, খুবই গরম। আমি এটা একরকম মেনেই নিচ্ছি যে আগামী 1 মাস কষ্ট সহ্য করতে হবে। একই পরিস্থিতি ইউরোপের আরেক দেশ জার্মানিরও। তাপমাত্রা রেকর্ড করা হয় 40.7 ডিগ্রি সেলসিয়াস, যা টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ। ঝলসানো গরমে গলে যাচ্ছে সড়কের পিচ। শ্বাসকষ্টজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। একই চিত্র পোল্যান্ড, ইতালি, লিথুয়ানিয়া সহ মহাদেশটির অন্যান্য জায়গায়। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আদানোম গেব্রিয়াসুস। তিনি জানান, 21 জুন থেকে ইউরোপের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন অন্তত 1300 মানুষ। রেকর্ড ভাঙা এই গরমের জন্য এল নিনোর প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। এল নিনো উদ্বেগজনক হলেও এটি এমন একটি জলবায়ুগত ঘটনা যার সম্ভাব্য প্রভাব আগেভাগেই কিছুটা অনুমান করা যায়। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণয়নশীল মহাদেশ, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে বলে মত আবহাওয়াবিদদের। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।